অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, জাতীয় নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদ ভবনের এলডি হলে আয়োজিত বর্ধিত সভায় এসব কথা বলেন তিনি। নাহিদ ইসলামের বড় স্বপ্ন, তিনি স্বপ্ন দেখছেন তিনি প্রধানমন্ত্রী হবেন। আমরা এই কর্মকাণ্ড এবং তার রাজনৈতিক দল গঠনের যে প্রক্রিয়া কতদূর এগিয়েছে, অবশেষে প্রকাশ্যে আসলো সমন্বয়কদের রাজনৈতিক দলের নাম। এদিকে এমন পরিস্থিতিতেই হঠাৎ করে পল্টি নিলেন সেনাপ্রধান ওয়াকার। আবারও ক্ষমতা ফিরিয়ে দিলেন শেখ হাসিনাকে। মহাবিপদে বিএনপি এবং সমন্বয়করা। কি করতে যাচ্ছে সারা দেশে, বিস্তারিত জানতে দেখতে। আওয়ামী লীগ সরকারের সময় দুইটা শব্দ খুব কমন আপনারা শুনেছেন, জঙ্গি, বিএনপি জামাত। যে কোনো ঘটনা যখন বাংলাদেশে ঘটতো, স্বরাষ্ট্রমন্ত্রী ছিল একজন, আইসাই পরের দিন বলতো যে এটা বিএনপি জামাত দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ করার জন্য দেশি বিদেশি চক্রান্তে লিপ্ত একটা মহল, এরা দেশের ভালো চায় না। গত পরশু সেনাপ্রধানের দেয়া বক্তব্য নিয়ে আলোচনা এখনো চলছে। ইনফ্যাক্ট আমি গতকালও দুটো টিভি টক শোতে গেছি, এর মধ্যে এই আলোচনা এসছে। আমরা অনেকেই পার্সোনালি কথা বলছি, আমাকে পার্সোনালি কেউ দেখা হওয়ার পর জিজ্ঞেস করেছেন, কখনো ফোনে কথা হয়েছে। আসলে উনি অনেকগুলো ইস্যু তুলেছেন যেগুলো নিয়ে একটু বিস্তারিত কথা বলা দরকার। নাহিদ ইসলামের বিদায়ের যে আনুষ্ঠানিকতা, সব মিলে এটি একটা সংকট তৈরি করতে পারে। প্রধান দল বিএনপি সহ অন্যান্য দল এটা ভালোভাবে নেবে না, কোনো রাজনৈতিক দল নেবে না, যেহেতু একটি রাজনৈতিক প্রক্রিয়া। সুতরাং রাজনৈতিক প্রক্রিয়ায় অনেকগুলো দল যেখানে বিদ্যমান থাকে, সেখানে একটি দলের প্রধানকে যেভাবে উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে বিদায় দেওয়া হলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি হাফিজ সিরাত ফারুকী। কি হচ্ছে দেশে, কি ঘটতে যাচ্ছে দেশে? ইতিমধ্যে আপনারা দেখেছেন যে বর্তমানে হঠাৎ করে সারা দেশে শুরু হয়েছে তুমুল অস্থিরতা এবং সারা দেশে রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছে। আমরা ইতিমধ্যে ভিডিওর শুরুতে অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই এই বিষয়টা আর বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়েছে। আমি সংক্ষেপ করার ক্ষেত্রে আপনাকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানাতেছে, যারা আমার ফারুকী অনলাইন ইউটিউব চ্যানেলতে এখনো হচ্ছেন, প্লিজ দয়া করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর বেশি কথা না বলে আমরা ভিডিওটা একটু ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখি। নাহিদ ইসলামের বড় স্বপ্ন, তিনি স্বপ্ন দেখছেন তিনি প্রধানমন্ত্রী হবেন। আমরা এই কর্মকাণ্ড এবং তার রাজনৈতিক দল গঠনের যে প্রক্রিয়া কতদূর এগিয়েছে, আমরা এই বিষয়টাই জানার চেষ্টা করব। দাদা, এই যে নাহিদ ইসলাম, তিনি তো এই মুহূর্তে চেষ্টা করছেন প্রধানমন্ত্রী হবার জন্য। তিনি একটা নতুন রাজনৈতিক দল গড়বেন, কারণ তিনি বুঝে গেছেন মোহাম্মদ ইউনূসের সঙ্গে উপদেষ্টা পদে থাকলে তার আর মন্ত্রী হওয়া হবে না। কতদূর এগোলো সেই প্রক্রিয়া? এটি পুরনো খবর। এই আলোচনা তো এরা যখন সরকার গঠন করে তখন থেকে একটি রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়ার মধ্যে তারা ছিলেন। বিশেষ করে এই ছাত্রদের উদ্যোগে একটি রাজনৈতিক দল হবে, এটা সরকারিভাবেও কিন্তু বলা হচ্ছিল। তো সেই ধারাবাহিকতাই মূলত একটি নতুন রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে, যেটি 28 ফেব্রুয়ারি এ মাসের শেষ দিনে আত্মপ্রকাশ করার কথা রয়েছে। যে দলের প্রধান হবেন নাহিদ ইসলাম, যে কারণেই মূলত সে এই সরকারের থেকে পদত্যাগ করেছেন। বাংলাদেশে এই ছাত্র সমন্বয়কদের যারা এই জুলাই আগস্ট ঘটনার সাথে জড়িত, সেই জুলাই আগস্ট ঘটনার যারা উদ্যোক্তা ছিল, তাদের নেতৃত্বেই মূলত এই রাজনৈতিক দলটি গঠন হচ্ছে। এতদিন তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে থাকলেও এখন তারা রাজনৈতিক দল গঠন করতে চায় এবং তাদের স্বপ্ন যে তারা বাংলাদেশের আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় আসীন হবে এবং সেই রাষ্ট্র ক্ষমতায় আসীন হওয়ার জন্য যিনি নেতৃত্ব দেবেন তিনি এই নাহিদ ইসলাম। এটা তাদের স্বপ্নের কথা বলছে। তো যে কারণে নাহিদ ইসলামকে পদত্যাগ করানো হয়েছে। কিন্তু এখানে একটি শুভঙ্করের ফাঁকি রয়েছে, কারণ এই সরকারের স্টক হোল্ডার যারা বা ক্ষমতায় এখন যারা, তারা কিন্তু এই ছাত্র জনতা বলা হয়, অর্থাৎ এই বৈষম্য বিরোধী ছাত্ররাই কিন্তু এই সরকারের স্টক হোল্ডার। তো তারা কেউ থাকছেন ক্ষমতায় মানে উপদেষ্টা হিসেবে, কেউ থেকে যাচ্ছেন, আবার কাউকে বের করে দিয়ে তাকে রাজনৈতিক দল গঠন করানো হচ্ছে। সুতরাং এখানে সরকারের পৃষ্ঠপোষকতায় আসলে যে এই রাজনৈতিক দলটি গঠন হচ্ছে, যেদিকে নাহিদ ইসলামকে সামনে রাখা হচ্ছে মূলত। এখানে এর পিছনে ডক্টর ইউনূস বা তার মন্ত্রী পরিষদ বা তার উপদেষ্টা পরিষদের সদস্যরা কিন্তু তাদেরও রাজনৈতিক খায়েশ রয়েছে যে তারা ডক্টর ইউনূস সহ অন্যরা
এই নাহিদ ইসলামকে সামনে রেখে যে রাজনৈতিক দলটি ঘোষণা করবে বা গঠন করবে, তার নেপথ্য থেকে এখন কাজ করলেও পরবর্তীতে তারা এই দলের সাথে সম্পৃক্ত হবে এবং রাষ্ট্র ক্ষমতায় আসীন হবে। এটা তাদের প্ল্যান। একদমই, এবং অনেকটা প্ল্যান করে রেখেছেন, এবং সেই কারণেই কি এই যে এই টাকাগুলো তার অ্যাকাউন্টে রাখা, টাকাগুলো তোলা বা টাকাগুলো জড়ো করে রাখা, এই টাকা দিয়েই কি পরবর্তী নির্বাচনে নাহিদ লড়তে চলেছেন? সেই কারণেই কি টাকাগুলো সংগ্রহ করা? দেখো, বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বড় দলটির নাম বাংলাদেশ আওয়ামী লীগ, এবং তাদের সমমনা বা সমপর্যায়ের রাজনৈতিক দল হচ্ছে জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপি। এই দুটি রাজনৈতিক দল বাদে এর বাইরে অন্যান্য রাজনৈতিক দলের ভোট খুবই কম। তো সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে নতুন কোনো রাজনৈতিক দল গঠন করে সফল হওয়াটা খুবই খুবই ক্রিটিক্যাল ব্যাপার, মানে একদমই অসম্ভব। বিএনপি আওয়ামী লীগের বাইরে নতুন রাজনৈতিক দল গঠন করার অনেকেই অনেক সময় প্রচেষ্টা করেছে, কিন্তু সবাই ব্যর্থ হচ্ছে। এই যে আজকে যিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি কিন্তু 2007 সালে একটি রাজনৈতিক দল গঠন এর উদ্যোগ নিয়েছিলেন, যার নাম দেওয়া হয়েছিল নাগরিক শক্তি। সেটি উনি 1 বছরেও কন্টিনিউ করতে পারেননি, এবং দল গঠনের ঘোষণা দেওয়ার অল্প কদিনের মাথায় তিনি নিজের যে প্রেস কনফারেন্স করে জাতির কাছে ক্ষমা চেয়ে উনি দেশ ছেড়ে চলে গেছেন। কিন্তু এখনকার পরিস্থিতি আর 2007-এর পরিস্থিতি তো দাদা সম্পূর্ণ আলাদা। এমনও তো হতে পারে যে নাহিদকে সামনে রেখে কোনো দল করছে। এখনকার পরিস্থিতি আর 2007 সালের পরিস্থিতি, 2007 সালের খবর তুমি জানো কিনা আমি জানি না। 2007 এখন যেমন বাংলাদেশ আওয়ামী লীগকে উৎখাত করে একটি সরকার গঠন করা হয়েছে, যেটি বলা হচ্ছে ছাত্র জনতার সরকার। 2007 সালেও বিএনপি জামাতের একটি সরকার ছিল, যে সরকারকে উৎখাত করে একটি মিলিটারি ব্যাকড তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয়েছিল। তো সিচুয়েশনটা খুবই কাছাকাছি ছিল, এমন না যে কিন্তু এমন নয় যে প্রধানমন্ত্রীকে দেশ ছেড়ে চলে আসতে হয়েছিল, এমন পরিস্থিতি তো সৃষ্টি হয়নি। প্রধানমন্ত্রী তখন দেশ ছেড়ে যায়নি, কিন্তু তখনকার আওয়ামী লীগ বিএনপি উভয় দলের রাজনৈতিক নেতাদেরকে জেলে পোড়া হয়েছিল, এবং তাদেরকে বিশেষ করে বেগম খালেদা জিয়া, শেখ হাসিনা কিন্তু তখন জেলে ছিলেন, এবং তারেক রহমান বা তার আওয়ামী লীগ পরিবারের যারা বঙ্গবন্ধু পরিবারের লোকজন সবাইকে কিন্তু জেলে পোড়া হয়েছিল, এবং দুই নেত্রী মানে বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনাকে মাইনাস করার চিন্তা করা হয়েছিল। সেই পরিস্থিতিতে যে সরকার ছিল, সেই সরকার কিন্তু উদ্যোগ নিয়েছিল তৃতীয় একটি রাজনৈতিক দল গঠনের, যেটি শেষ পর্যন্ত সফল হয়নি, এবং তারা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে সেদিন সমর্থন দিয়েছিল। আর এখন যে পরিস্থিতি, সেই পরিস্থিতি তার চেয়ে অনেকটা ক্রিটিক্যাল। কিন্তু এখানে একটা বিষয় খেয়াল করতে হবে, এখন কিন্তু শুধুমাত্র আওয়ামী লীগের লোকজন, একটি রাজনৈতিক দলের লোকজনই পালিয়ে বেড়াচ্ছে বা দেশ ছেড়ে চলে গেছে। অন্যান্য রাজনৈতিক দল সবাই কিন্তু এই সরকারের সুবিধা নেই, তারা রাজনীতি করছে। বিশেষ করে বিএনপি, জামাত, তারা কিন্তু খুব প্রবল ভাবে এখন তাদের মধ্যে ঢুকে নতুন রাজনৈতিক দল গঠন করা তো আরো জটিল ব্যাপার। ঠিক দাদা, এখান থেকে একটা প্রশ্ন, যেমন আওয়ামী লীগের প্রধান মুখ শেখ হাসিনা, তার পুত্র জয়ও রয়েছেন, অন্যদিকে খালেদা জিয়া বিএনপির প্রধান মুখ, তার পুত্র তারেকও রয়েছেন, অন্যদিকে জামাতের কোনো মুখ নেই, বা মোহাম্মদ ইউনূস যদি রাজনৈতিকভাবে কোনো দল গড়ে তোলেন, তার প্রধান মুখ কে হবেন সেটা নিয়েও একটা প্রশ্ন রয়েছে। সেই মুখ হিসেবেই এই নাহিদকে সামনে রাখা নয় তো? হ্যাঁ, সেটি তো বটেই, কারণ ছাত্র আন্দোলনের নেতৃত্ব যারা দিয়েছে তাদের মধ্যে নাহিদ ইসলামী এবং এই যে আসিফ মাহমুদ ভুইয়া সাজিদ, এরা ফ্রন্ট পেজে ছিল, এবং আরেকজন উপদেষ্টা আছে আজকে যিনি নতুন তথ্য উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিলেন, তার নাম মাহফুজ আলম। এই তিনজন ছিল সর্বাগ্র, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু বিভিন্ন সভা সমাবেশে বা সেমিনারে বা বিভিন্ন সরকারি অনুষ্ঠানাদিতে বলে থাকেন যে এই তিনজন নেতৃত্ব দিয়েছিলেন। তো এর মধ্যে আমরা দেখছি যে 5 আগস্টের পরে বা এই সরকার গঠনের পর থেকে সরকার পরিচালনা বা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরিচালনা সব বিভিন্ন ক্ষেত্রে যাদের মধ্যে সবচেয়ে ভালো পারফরমেন্স যাকে নিয়ে আমরা দেখেছি, সে নাহিদ ইসলাম। কথা কম বলেন কিন্তু গুরুত্বপূর্ণ কাজ করেন। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে তারা নাহিদ ইসলামকে বেছে নিয়েছে যে এই সরকারের প্রধান হিসেবে, মানে এই রাজনৈতিক দলের প্রধান হিসেবে, যেখানে যার ডাকে ছাত্র জনতারা আসতে পারে, এইটা মোটামুটি তারা ধারণা করেছে। কিন্তু আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে এটা হচ্ছে বাস্তবতা, যে নতুন কোন রাজনৈতিক দল এবং এই কচি কাঁচা রাজনৈতিক দল, এই কচি কাঁচাদের দিয়ে রাজনৈতিক দল গঠন করা কোনোভাবেই সম্ভব না। এটি হয়তো ঘোষণা হতে পারে, কারণ আজকে দেখো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু 2 ভাগে বিভক্ত হয়ে গেছে এই রাজনৈতিক দলকে কেন্দ্র করে, যার একটি গ্রুপ আছে কিন্তু নতুন একটি সংগঠনের
আত্মপ্রকাশ ঘটিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। সেখানে কিন্তু এটা নিয়ে আজকে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে, ব্যাপক, যেটি বিভিন্ন টেলিভিশন লাইভ দেখেছি, আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি। সুতরাং অলরেডি এই রাজনৈতিক দল নিয়ে এদের মধ্যেই শুরু হয়ে গেছে। আর এই সরকার যদি নাহিদ ইসলামদের মতো লোকদের দিয়ে রাজনৈতিক দল গঠন করে সামনে এগোনোর চেষ্টা করে, তাহলে অটোমেটিকলি দেখবে বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় এই আওয়ামী লীগ আর বিএনপি এক হয়ে এদেরকে পেটাবে, এদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবে এবং কিন্তু এই এদেরকে যে দেশ ছাড়া বৈষম্য করবে। বিরোধী ছাত্র আন্দোলনের যে ছাত্ররা, তারা কি এই মুহূর্তে দাঁড়িয়ে এতটা প্রাসঙ্গিক যে তাদের কোনো উপদেষ্টার পদত্যাগপত্র দিলে চোখে জল চলে আসে মুখ্য উপদেষ্টা? তারা কি এতটাই প্রাসঙ্গিক হয়ে উঠেছেন এই মুহূর্তে? এখন তো ব্যাপার হচ্ছে যে একজন মানুষ যে তাকে কি বলে এটাকে এই উপদেষ্টা পরিষদে নিয়ে এলো প্রধান উপদেষ্টা হিসাবে, এই ছাত্ররা, সেই ছাত্রদের একজন প্রতিনিধি যে মুখ্য ভূমিকা রেখেছিল এই ছাত্রদের মধ্য থেকে, তো তার বিদায়ে ডক্টর মোহাম্মদ ইউনূস কিছুটা তো এতিম হয়ে যাবে, এটাই স্বাভাবিক। কিছুটা শক্তি হারাবে, কিছুটা একাকিত্ব বোধ করবেন, এটাই স্বাভাবিক। কারণ বাংলাদেশের গুরুত্বপূর্ণ দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব কিন্তু এই নাহিদ ইসলামের হাতে ছিল। সালাম আলাইকুম। আওয়ামী লীগ সরকারের সময় দুইটা শব্দ খুব কমন, আপনারা শুনেছেন, জঙ্গি, বিএনপি জামাত। যে কোনো ঘটনা যখন বাংলাদেশে ঘটতো, স্বরাষ্ট্রমন্ত্রী ছিল একজন, আইসাই পরের দিন বলতো যে এটা বিএনপি জামাত দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ করার জন্য দেশি বিদেশি চক্রান্তে লিপ্ত একটা মহল, এরা দেশের ভালো চায় না। আর দাড়ি টুপি কোথাও পাইলে এটা জঙ্গি বলেই এটা চলতো, এটা আমরা দেখেছি। তো সরকার পরিবর্তনের পর এই ইউনূস সরকারও আবার সেম থিওরি অ্যাপ্লাই করে। বাংলাদেশে যাই হয় মোটামুটি সব জায়গায় নতুন দুইটা শব্দ আসছে, দুর্বৃত্ত, একদল মুখোশধারী। তো এই একদল মুখোশধারী আর দুর্বৃত্ত কারা, ঘুইরা ফিরে আসে, এরা সবাই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ। এরা নানান রূপে নতুন রূপে বাংলাদেশে ফিরেছে। আবার সরকারের উপদেষ্টারা যারা আছেন ছাত্রদের মধ্যে, শেখ হাসিনা কি নির্দেশ দিচ্ছেন তাদের কাছে গোপন তথ্য আছে, তারাও মাঝে মাঝে বলেন। তো কিছু কিছু ঘটনা সত্যতা প্রমাণও করে যে নতুন রূপে আওয়ামী লীগ ফিরলো। আবার কিছু ঘটনা এমনও তো হইতে পারে এখন বিএনপি ক্ষমতায় না আসুক, আওয়ামী লীগ চায়। আওয়ামী লীগ যদি চায়, আমার মনে হয় যে এটা চায় যে বিএনপি ক্ষমতায় আসুক, না আসুক চায় না। তো এই ঘটনার পেছনে অন্য কেউ তো ঘটনা ঘটাইতে পারে। এক দাগে মোটা দাগে সব আওয়ামী লীগ বানাই দেবো ঠিক না, আগে ইনভেস্টিগেশন করা উচিত। যাই হোক, ঘটনার প্রেক্ষাপট হচ্ছে ফরিদপুরের আলফাডাঙ্গায় বিএনপির যে কার্যালয় আছে, গভীর রাতে সেখানে পেট্রোল বোমা আপনার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুরো অফিস দোমরায়া মোচড়ায়া আলোয় গেছে। পরে ঘটনাস্থল থেকে 4টি অবিস্ফোরিত বোমাও উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে উপজেলার সদর বাজারের হাসপাতাল রোডে বিএনপির উপজেলা কার্যালয়ে এই বোমা হামলার ঘটনাটি ঘটল। স্থানীয় জনগণ বলছে, দিবাগত রাত 2টার দিকে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়কে লক্ষ্য করে বিপরীত দিক থেকে দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করে এবং এতে সাথে সাথে বিএনপির কার্যালয়ে আগুন ধরে যায় এবং পশ্চিম দিকে জানালার একাংশ পড়েও যায়। বোমা বিস্ফোরণের শব্দে স্থানীয় লোকজন এবং বাজারের নৈশ প্রহরীরা ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসকে খবর দেয়। তো পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তালা ভেঙে ভেতরে প্রবেশ করে আগুন নিয়ন্ত্রণে আনেন। পুলিশের বক্তব্য যে সিসিটিভি ফুটেজ ঘটনাস্থল দেখে মোটামুটি এটার ব্যাপারে একটা ইনভেস্টিগেশন চলছে। তো জড়িত কারা, পুলিশ কোনো কথা না বললেও কমেন্টে আবার স্থানীয় নেতারা তারা বলছে যে এটা নিশ্চিন্ত, মানে এটা নিশ্চিত এটা আওয়ামী লীগের দুর্বৃত্তদের কাজ। স্বরাষ্ট্র উপদেষ্টা সারা বাংলাদেশে এই মুহূর্তে তিনি সবচেয়ে ভারী চামড়াওয়ালা মানুষ। আমি বরাবরই বলি যে এই দেশের রাজনীতিবিদদের কাছ থেকে আমরা ভালো কিছু আশা করেন, আপনারে বসাই দেই না। আপনি কতটুকু পদত্যাগ করেন? কেউ কেউ বলছেন নাহিদ তো করছে, প্রধানমন্ত্রী হওয়ার জন্য করছে। ভাই, যদি কোনো রাজনৈতিক দল তৈরির প্ল্যানিং না থাকতো, এই নাহিদ এখন মানে পদত্যাগ করতে আপনার মনে হয় পাগল? জীবনেও করতো না। এখন একটা দলের প্রধান পদে সে যাবে, আসিফ বসে আছে না, আসিফের পদ তো যখন তো রেডি হবে সেইখান থেকে নামবে। তার বাবা তো অলরেডি নির্বাচনের জন্য এলাকাবাসীর কাছে দোয়া চাইছে। আসিফও আবার ব্যক্তি কোষাগার হোক, রাষ্ট্রীয় কোষাগার হোক, তার কাছে বিভিন্ন ফান্ড আছে, 10 লক্ষ টাকা অনুদান দিছে। সো এই চেয়ারটা আলাদা,
স্বরাষ্ট্র উপদেষ্টা যখন দেশকে কন্ট্রোল করতে পারতেছে না, আইন শৃঙ্খলা পরিস্থিতিকে ব্যালেন্স করতে পারতেছে না, যা ঘটে সব আওয়ামী লীগের দুর্বৃত্ত বলে চালাই দিচ্ছেন। আমরা তো এর বাইরেও ঘটনা দেখছি, ম্যাক্সিমাম জায়গায় করছে। এত অপারেশন চলছে এতদিন পর্যন্ত ডেভিলান সারা বাংলাদেশে একযোগে, এরপরে কেন এই ঘটনা ঘটছে? যে কোনো জায়গায় একটু ইনভেস্টিগেশন দরকার। ঢালাও আসলে একটা পক্ষের উপর চাপা দিলে হয় কি, প্রকৃত অপরাধী যারা অনেক ক্ষেত্রে পার পেয়ে যায়। খেয়াল রাখা উচিত। আসসালামু আলাইকুম। গত পরশু সেনাপ্রধানের দেয়া বক্তব্য নিয়ে আলোচনা এখনও চলছে। ইনফ্যাক্ট আমি গতকালও দুটো টিভি টক শোতে গেছি, এর মধ্যে এই আলোচনা এসছে। আমরা অনেকেই পার্সোনালি কথা বলছি, আমাকে পার্সোনালি কেউ কেউ দেখা হওয়ার পর জিজ্ঞেস করেছেন, কখনো কখনো ফোনে কথা হয়েছে। আসলে উনি অনেকগুলো ইস্যু তুলেছেন যেগুলো নিয়ে একটু বিস্তারিত কথা বলা দরকার। এর মধ্যে আমি গতকালই একটা খুব দীর্ঘ ভিডিওতে মোটামুটি তার গুরুত্বপূর্ণ কথাগুলো নিয়ে কথা বলেছি, কিন্তু আরেকটা ব্যাপার আমার মনে হলো একটু ক্ল্যারিফাই করা দরকার। সেটা হচ্ছে বাহিনীগুলো, উনি পুলিশ, র্যাব, ডিজিএফআই, এনএসআই এদের আলাপ এনেছেন এবং এগুলো নিয়ে আসলে কি করা দরকার, এই কথাটা আমার মনে হয় একটু আমাদের মধ্যে হওয়া উচিত। একটু অপ্রীতিকর বিষয়, কিন্তু একটু ঝুঁকিপূর্ণ তো বটেই, তারপরও আমার মনে হয় একটু বাস্তবতার মাটিতে দাঁড়িয়ে এই আলাপটা করা দরকার। উনি কি বলেছেন গতকালও পড়েছে, আবারও পড়বো আজকের আলোচনার সূত্রে। কিন্তু আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে উনি আসলে এমন সব কথা বলেছেন এবং এমনভাবে কথা বলেছেন, তার পেছনে সম্ভবত এটাই কারণ। উনি একটা পর্যায়ে বলছেন, উনি রাওয়া ক্লাবের চেয়ারম্যান কর্নেল মোহাম্মদ আব্দুল হকের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছেন এবং তারপর তিনি বলছেন, উনি আমাকে সুযোগ করে দিয়েছেন আজকে এখানে আপনাদের সাথে এসে কথা বলার জন্য। একটু মন খুলেই কথা বললাম। এতদিন যে কথা মনের মধ্যে ছিল সবসময় প্রকাশ করতে পারি না, প্রকাশ করাও যায় না, আজকে প্রকাশ করে ফেললাম। বোঝা যাচ্ছিল দীর্ঘদিন থেকে তার ভেতরে এই রিলেটেড স্ট্রেস জমা হচ্ছিল। তিনি স্ট্রেসের মধ্যে ছিলেন। উনি ফর দ্য লাস্ট 7 or 8 months আই হ্যাড এনাফ, এরকম একটা কথাও বলেছেন। এবং আমার অভিজ্ঞতা বলে, মানুষ অনেক বেশি যখন মানে স্ট্রেসড থাকে, কখনো কখনো সেটা ইংরেজিতে বলেন, তিনি সেটা বলেছেন। এটা মে বি আর ইন্ডিকেটর। আসলে এটা তো ফ্যাক্ট যে সেনাপ্রধান হিসেবে, একটা প্রফেশনাল সেনাবাহিনীর কমান্ডার হিসেবে যা হওয়া দরকার, যতটুকু চাপ হওয়া দরকার, যা যা থাকা দরকার, তার তুলনায় এখন উনি অনেক বেশি চাপে আছেন। ইন এনি কনসিডারেশন বিরাট একটা চাপের মধ্য দিয়ে গেছেন। এখনও তিনি, যেহেতু আমাদের দেশ স্টেবল হয়নি, দেশ এখনও গণতান্ত্রিক ব্যবস্থায় পৌঁছেনি, নানা দিকে নানা চাপের মুখে আছেন এবং একটা চাপ আমি মনে করি অনিবার্যভাবে তার বাহিনীর ভেতর থেকেও আছে, অন্যান্য বাহিনীগুলো থেকেও আছে। আমি তার ওই বক্তব্যটা পড়ি এবং আমাদের করণীয় নিয়ে একটু আসলে মনে হয় কথা বলা দরকার। তিনি অরাজক, মানে খুব একটা প্রসঙ্গ ধরে উনি আসলে ঢুকে গেছেন ওটায়, একটা সাবহেডিং এরকম, অরাজক পরিস্থিতির সুযোগ নিচ্ছে অপরাধীরা। তিনি অনেকগুলো কারণ আছে, তিনি একটা জায়গায় বলছেন দেশে আইনশৃঙ্খলার পরিস্থিতির মধ্যে ব্যাপার আছে। এর মধ্যে তিনি বলতে গিয়ে প্রথম বললেন যে এটা আমরা নিজেদের মধ্যে যখন হানাহানি করছি তাহলে অন্যরা সুযোগ নেবে, এটা একটা দিক। এরপর উনি আসলে বাহিনীগুলোর কথা আসেন। সেনাপ্রধান বলেন, পুলিশ, র্যাব, বিজিবি, ডিজিএফআই, এনএসআই এগুলো দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেছে অতীতে, খারাপ কাজের সাথে অসংখ্য ভালো কাজ করেছে। আজকে যে দেশের অস্থিতিশীলতা, দেশটাকে যে এত বছর স্থিতিশীল রাখা গেছে, স্থিতিশীল রাখা গেছে, এটার কারণ হচ্ছে এই সশস্ত্র বাহিনীর বহু সদস্য, সেনা সদস্য, সিভিলিয়ান সবাই মিলে এই অর্গানাইজেশনগুলোকে, সামরিক অসামরিক সবাই মিলে এই অর্গানাইজেশনগুলোকে এফেক্টিভ করে রেখেছে। সেই জন্য আজকে এতদিন ধরে আমরা একটা সুন্দর পরিবেশ পেয়েছি। এর মধ্যে যারা কাজ করেছে, যদি অপরাধ করে থাকে সেটা শাস্তি হবে, অবশ্যই শাস্তি হতে হবে, না হলে এই জিনিস আবার ঘটবে। আমরা সেটাকে বন্ধ করতে চাই চিরতরে, কিন্তু তার আগে মনে রাখতে হবে আমরা এমনভাবে কাজটা করব এই সমস্ত অর্গানাইজেশনগুলো যেন আন্ডারমাইন না হয়। তিনি আরও বলেন, আজকে পুলিশ সদস্য কাজ করছে না, একটা বড় কারণ হচ্ছে অনেকের বিরুদ্ধে মামলা আছে, অনেকে জেলে। র্যাব, বিজিবি, ডিজিএফআই, এনএসআই প্যানিকড। খেয়াল করি, র্যাব, বিজিবি, ডিজিএফআই, এনএসআই প্যানিকড। বিভিন্ন দোষারোপ, গুম, খুন ইত্যাদির তদন্ত চলছে। অবশ্যই তদন্ত হবে, দোষীদের বিচারের আওতায় আনা হবে। কাজটা এমনভাবে করতে হবে যেন এই অর্গানাইজেশনগুলো আন্ডারমাইন না হয়। এই অর্গানাইজেশনগুলোতে যদি আন্ডারমাইন করে আপনারা মনে করেন যে দেশে শান্তি শৃঙ্খলা বিরাজ করবে, সবাই শান্তিতে থাকবেন, এটা হবে না, সেটা সম্ভব না। আমি আপনাদের পরিষ্কার করে বলে দিচ্ছি। আবারও বলছি, কেউ যদি শোনেন তাহলে দেখবেন উনি অত্যন্ত টাফ ভাষায়, টাফ অ্যাটিটিউডে, টাফ বডি ল্যাঙ্গুয়েজে কথাগুলো বলেছেন।
আচ্ছা, আমরা একটা জিনিস খেয়াল করি যে একটা বক্তৃতার মধ্যে উনি এটা কেন বললেন। ওনার এই যে বক্তব্য আছে সেটা তো উনি সরকারকে জানাতে পারতেন। সরকারের সর্বোচ্চ যিনি মানুষ, আমাদের সরকার প্রধান, তার সাথে যোগাযোগ যে কোনো মুহূর্তে তিনি করতে পারেন, দেখা করতে পারেন। বহুবার তিনি তার সাথে বসেছেন, কথা বলেছেন। এটা তো গিয়ে উনি একেবারে সর্বোচ্চ ব্যক্তির কাছে জানাতেই পারেন। স্বরাষ্ট্র বা সংশ্লিষ্ট মন্ত্রণালয় যারা আছেন সেসব উপদেষ্টাকেও জানাতে পারেন, কিন্তু উনি পাবলিকলি বলেছেন। তার মানে আমি এটা ধরে নেব যে সরকারকে হয়তো আগেই জানিয়েছেন, কিন্তু উনি চেয়েছেন জনগণও ব্যাপারটা জানুক। কারণ বিভিন্ন ইস্যুতে জনগণের দিক থেকে নানা রকম চাপ সরকারের উপরে তৈরি হয়। এই চাপটা তিনি কিভাবে দেখছেন তারও একটা রিফ্লেকশন। আমরা খেয়াল করেছি সরকার জনগণের চাওয়া বা চাপ গ্রাহ্য করে এবং অনেক সময় অপ্রয়োজনীয় এবং ভুল চাপও গ্রাহ্য করে। সুতরাং এই সরকারের উপরে জনগণের চাপ আছে, সেটা অফলাইন বা অনলাইন যে কোনো ধরনের চাপই হোক না কেন সেটা এফেক্টিভ হয়। সেটাই হয়তো বুঝে তিনি জনগণকেও এই বার্তা দিতে চেয়েছেন। এবার তার জায়গাটায় আসি, এটা আসলে রিয়াল একটা সমস্যা বলে আমি মনে করি। আমরা আসলে এই বাহিনীগুলো, এই গোয়েন্দা সংস্থাগুলোকে নিয়ে কি করব? এরা দীর্ঘদিন শেখ হাসিনার সময়ে ভয়ঙ্কর রকম মানবাধিকার লঙ্ঘনের সাথে, মানবতা বিরোধী অপরাধের সাথেও জড়িত ছিল, কোনো সন্দেহ নেই, এটা নিয়ে কোনো কনফিউশনের কিছু নেই, যেটা সেনাপ্রধান তার বক্তব্যেও স্বীকার করেছেন। এটা এর আগে ইনভেস্টিগেটিভ বহুত রিপোর্টে, ডয়চে ভেলেতে হয়েছে, আল জাজিরাতে হয়েছে, যেগুলোতে আমরা দেখেছি অর্গানাইজড ক্রাইম, মানে বাংলাদেশ একটা মাফিয়া স্টেটে পরিণত হয়েছিল। সো এর প্রত্যেকটা অঙ্গ অর্গানাইজড ক্রাইম করার জন্য ব্যবহার করেছে তখনকার ক্ষমতাসীন মাফিয়া যে নেক্সাসটা ছিল। শেখ হাসিনা বা তার দলের কিছু লোক ছিল, ব্যুরোক্রেসি ছিল, সিভিল মিলিটারি দুই পক্ষেরই, ব্যবসায়ীরা ছিল, বিদেশি গোয়েন্দা সংস্থা মিলে এরা এটাকে ব্যবহার করেছে। এখন বিচার নিয়ে আসলে কি করব? মানে উনি পুলিশ সম্পর্কে বলছেন যে পুলিশের বিরুদ্ধে মামলা হয়েছে, তাদের অনেকের বিচার হচ্ছে, অনেকের মামলা হতে পারে এবং সবাই আতঙ্কিত। এই যে আতঙ্কিত, এই কথাটা হয়তো ভুল না, এবং আমি ধারণা করি তার উপরে এই বাহিনীগুলো থেকে চাপ আছে, বিশেষ করে তার নিজের যে বাহিনী, সেনাবাহিনী বা বিজিবিতেও সেনাবাহিনীর এক ধরনের কমান্ডে চলে। সুতরাং বিজিবি থেকেও চাপ থেকে থাকতে পারে, কারণ শেখ হাসিনা পুলিশের পর প্রথম বিজিবিকে মাঠে নামিয়েছিল এবং যারা প্রচুর হত্যাকাণ্ড ঘটিয়েছে। একটা কথা একটু মনে রাখবো, আমরা যখন বিচার করতে যাব, এবার একটু বাস্তবতার মাটিতে আসি, এবং আমি খুব কনফিডেন্টও নই কি করা উচিত সেটা নিয়ে। তারপর আমি একটা প্রপোজালের কথা বলছি, সেটাকে আমরা কিভাবে দেখব, আমি আপনাদের মতামত চাই। আমি আসলে এই ব্যাপারটাকে কগনিজেন্সে নেওয়া দরকার বলে মনে করছি। মানে সমস্যাটা কি হতে পারে বলে আমি ধারণা করি সেটা বলি। এটা সত্য যে আমরা আসলে এমন একটা সমাজে আছি এবং দীর্ঘদিন আরও গণতন্ত্র চর্চার মধ্যে না থাকার কারণে আমরা এক ধরনের ট্রাইবাল সোসাইটির মতো আছি। আমাদের মধ্যে ক্ল্যান তৈরি করা, ক্ল্যানের প্রতি আমাদের অন্ধ আনুগত্যের এক ধরনের প্রবণতা তৈরি হয়েছে। ক্ল্যানের বা ট্রাইবাল সোসাইটিগুলোর প্রবলেম কোথায়? আমার ক্ল্যানের কেউ যদি কোনো না কোনোভাবে অন্য ক্ল্যানের কারো সাথে কোনোভাবে সংঘাতে লিপ্ত হয়, আমি চোখ বন্ধ করে আমার ক্ল্যানের পক্ষে থাকবো, তার পক্ষে লড়াই করব। আমি বাছবিচার করব না এটা যে আমার ক্ল্যানের লোকটাও অপরাধ করতে পারে। সেই ক্ষেত্রে আমি আমার ক্ল্যানের মানুষটাকেও সেই অপরাধী হিসেবেই দেখবো, আমার ক্ল্যানের মানুষ হিসেবে দেখব না। কিন্তু সেটা না, আমি অনেক ক্ষেত্রেই দেখি যে আমাদের মধ্যে এই ধরনের ট্রাইবালিজম কাজ করে। আমি সামনে এটা দেখতে পছন্দ করছি তা না, কিন্তু এটা ঘটছে। আমরা বহু ক্ষেত্রে আসলে আমরা খুবই গণতন্ত্রের কথা বলি, রাষ্ট্র গঠনের কথা বলি, কিন্তু রাষ্ট্র গঠনের জন্য তো নাগরিক লাগবে। আমরা এখনও নাগরিক হয়ে উঠছে কিনা এই প্রশ্ন তো আসতেই পারে। ফলে যে কথাটা বলছিলাম, যখন কিছু পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, যখন কিছু সামরিক বাহিনীর সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, ওই ক্ল্যান মেন্টালিটি সম্ভবত জাগ্রত হচ্ছে, এবং সেটার কারণেই সম্ভবত তাদের অনেকেই ইনঅ্যাক্টিভ হয়ে ওঠার টেন্ডেন্সি তৈরি হয়েছে, হয়তোবা, আমি নিশ্চিত নই। এবং সেটারই একটা চাপ এসে সেনাপ্রধানের উপরে পড়ছে, যে কারণে তিনি হয়তো, কারণ তার তথ্য আমার চাইতে অনেক বেশি আছে, তিনি এগুলো ডিল করেন, এগুলো নিয়ে কথা বলেন, তার উপরে হয়তো চাপ এসে পড়ছে। এবং এই যে এক ধরনের ইনএফেক্টিভ পুলিশ দেখা যাচ্ছে, বা তার ভাষ্যমতে হয়তো অন্যান্য বাহিনীগুলো খুব বেশি এফেক্টিভ থাকছে না, এই মানসিকতার কারণে যে এত মানুষকে বিচার করতে গেলে তো বিপদ হবে। একটা কথা একটু বলে রাখি, যে প্রপোজালটার কথা বলবো তার আগে, সেটা হচ্ছে কোনো নিচু পর্যায়ের পুলিশ সদস্য, সেনা সদস্য কেউই
তার যে কোনো মানবাধিকার লঙ্ঘনের, যে কোনো ক্রিমিনাল অফেন্সের দায় তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দিতে পারে না। এটা আমাদের জানতে হবে প্রথম। আর একজন পুলিশ কনস্টেবল যদি একজনকে বিচার বহির্ভূত হত্যা করে থাকে বিচার বহির্ভূতভাবে, এবং সেটা যদি তার কোনো বসের নির্দেশে হয়, তার বিচারের সময় তাকে যদি বলা হয় তার বস তাকে বলেছে, তার জন্য তার বসেরও বিচার হতে পারে, কিন্তু সেটা তার জন্য কোনো এক্সকিউজ হবে না, কারণ তিনি আইন ভঙ্গ করে কাজটা করেছেন। আইন ভঙ্গ করে প্রধানমন্ত্রী নির্দেশ দিলেও কোনো কিছু করতে হবে না। সুতরাং এই প্রত্যেকটার দায় আসলে ব্যক্তির শেষ পর্যন্ত, এটা আমরা বলে নিলাম প্রথম। কিন্তু একই সাথে আমরা এটাও বলবো যে বহু ক্ষেত্রেই আসলে তারা এসব নির্দেশের কারণে করেছে। এটা এখন খুবই প্রতিষ্ঠিত যে শেখ হাসিনা নিজে, তার স্বরাষ্ট্রমন্ত্রী সহ এরকম একেবারে এই লেভেলের একেবারে উচ্চ পর্যায়ে বাহিনীগুলোর চিফদের প্রত্যক্ষ নির্দেশনায় সমন্বয়ে এই ঘটনাগুলো ঘটেছে, এতে কোনো রকম কোনো সন্দেহ নাই। ফলে আমরা কি পারি যে কিছু মানুষজনকে নিচের পর্যায়ের যারা এই ধরনের অপরাধে জড়িত ছিল তাদের কিছু ছাড় দিতে? শুধু জুলাই আগস্টের কথা না, পুলিশের কথা যদি বলি, ডিজিএফআই এনএসআই এর কথা যদি বলি, শেখ হাসিনা এন্টায়ার সময়টাতে ভয়ঙ্কর সব অপরাধে বহু মানুষ জড়িত হয়ে পড়েছিলেন। বিশেষ করে পুলিশ তার থানায় সাধারণ মানুষের ওপরে যে পরিমাণ অত্যাচার নিপীড়ন করেছেন, একটা মামলা হলেই, সেটা কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে হোক অথবা গায়েবী মামলা হোক, তার বিরুদ্ধে মানুষকে ওর মধ্যে ইনক্লুড করে 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 একটা মামলা বাণিজ্য টার্ম তৈরি হয়েছে। এত মানুষের বিচার কি করা যাবে, করতে পারবো আমরা, করা ঠিক হবে কিনা এটাও বলছি। আবারও বলছি, প্রত্যেকে এসব ভয়ঙ্কর অপরাধী হলেও আমরা কতটুকু পারবো। যুদ্ধাপরাধের বিচারের ক্ষেত্রে যেটা হয়, আমরা জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিখ্যাত দুটো ট্রায়াল, নুরেমবার্গ ট্রায়াল এবং টোকিও ট্রায়াল। এত বড় বিশ্বযুদ্ধ, এত বিভৎস সব ওয়ার ক্রাইম, নুরেমবার্গ ট্রায়ালে এনলিস্ট করা হয়েছিল, মানে অ্যাকিউজ করা হয়েছিল, মানে পক্ষ করা হয়েছিল, আমি ভুল না করলে 24 জনকে, আর টোকিও ট্রায়ালে এটা 28 জন। তারপরে আমরা খেয়াল করছি যে আসলে সবচেয়ে ভয়ঙ্কর যে মানুষগুলো অপরাধ করেছিল তাদেরই বিচার করার চেষ্টা করা হয়েছিল সেখানে। ওয়াইড স্কেলে করলে মেবি টাফ। আমরা এই বাহিনীগুলো সবগুলোকে অ্যাবলিশ করে দিতে পারি না, কেউ কেউ ওভার এনথুজিয়াস্টিক হয়ে এগুলো করতে বলেন, কিন্তু করা যাবে না, করা সম্ভব না। আমি জানি না এটা করা ঠিক হবে কি না, কিন্তু আমার কাছে মনে হলো সেনাপ্রধানের বক্তব্য দিয়ে যে এটা একটা মেজর প্রবলেম এই মুহূর্তে, এবং উনি আমাদের জনগণের কাছে আসলে কথাগুলো বলছেন, আমরা জনগণ যাতে অন্তত এই চাপটা অনেক বেশি তৈরি না করি। সো এরকম একটা সমাধান হতে পারে কি না, এরকম কিছু বিচার এবং বাকিদের সাথে এক ধরনের রিকনসিলিয়েশন, সেটা করে আমরা আবার আমাদের কর্মকাণ্ডে ফিরে যেতে পারবো কিনা স্বাভাবিকভাবে, সেটা মনে হয় ভেবে দেখা যেতে পারে। সেনাপ্রধানের গতদিনের বক্তব্যে এটাও একটা খুব সিগনিফিক্যান্ট জায়গা ছিল, যেটা আমি বিস্তারিতভাবে আমার আগের ভিডিওতে অ্যাড্রেস করিনি, আজ করলাম। আমি আপনাদের অপিনিয়ন চেয়েছি আমরা এটা করা সম্ভব কিনা। আমি আবারও বলছি, এটা কোনো আইডিয়াল জায়গা না, এর মধ্যেও নেগেটিভ দিক আছে। আমরা এই রকম অপরাধীদেরকে যদি পার পেয়ে যেতে দেই তাহলে তারা ভবিষ্যতেও মনে করতে পারে, হতে পারে, কিন্তু আমরা কতজনের করব? বিশেষ করে পুলিশ বাহিনীর ডিজিএফআই বা এনএসআইতে সেনা সদস্যদের একটা অংশ এসছেন, সংখ্যাটা অনেক হবে না হয়তো, কিন্তু পুলিশ বাহিনী যেভাবে সারা দেশে ছিলেন তাদের মধ্যে সংখ্যাটা খুবই বড়। আমরা কি করব, কি করা উচিত হবে? সবার বিচার করে ফেলবো, সবাইকে চাকরি থেকে সরিয়ে দেব? আমার মনে হয় আপনাদের অপিনিয়নটা একটু জানান। আসসালামু আলাইকুম দর্শক, আমি আগেই বলেছিলাম যে নতুন দল গঠন, নাহিদ ইসলামের বিদায়ের যে আনুষ্ঠানিকতা, সব মিলে এটি একটা সংকট তৈরি করতে পারে। প্রধান দল বিএনপি সহ অন্যান্য দল এটা ভালোভাবে নেবে না, কোনো রাজনৈতিক দল নেবে না, যেহেতু একটি রাজনৈতিক প্রক্রিয়া। সুতরাং রাজনৈতিক প্রক্রিয়ায় অনেকগুলো দল যেখানে বিদ্যমান থাকে, সেখানে একটি দলের প্রধানকে যেভাবে উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে বিদায় দেওয়া হলো, তার জন্য অনানুষ্ঠানিক উপদেষ্টা পরিষদের বৈঠক, ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে নাহিদ ইসলামকে বিদায় করলেন, বিদায়ের পর নাহিদ ইসলামকে নিয়ে ডক্টর ইউনূসের প্রেস অ্যাডভাইজার বা প্রেস সচিব শফিকুল আলম যেভাবে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখলেন, শফিকুল আলম ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে অভিহিত করলেন, এতে এইসব ঘটনা প্রবাহটা অন্য রাজনৈতিক দল বা প্রতিদ্বন্দ্বী অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে একটি প্রতিক্রিয়া তৈরি হবে। শেষ পর্যন্ত তাই হলো।
তারেক রহমান ইতিমধ্যে প্রতিক্রিয়া দিয়েছেন। অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে ইতিমধ্যে জনমনে সন্দেহ সৃষ্টি হয়েছে। তারেক রহমান, অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে ইতিমধ্যে জনমনে সন্দেহ সৃষ্টি হয়েছে। কেন বলছেন তিনি? বলছেন এসব ঘটনা প্রবাহের কারণে। তিনি বলছেন দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য নিরপেক্ষতাই হচ্ছে অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় পুঁজি। কিন্তু সরকারের নিরপেক্ষতা নিয়ে ইতিমধ্যে জনমনে সন্দেহ সৃষ্টি হয়েছে। নিজেদের নিরপেক্ষতা বজায় রাখতে অন্তর্বর্তী সরকারের প্রতি আরো সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন তিনি। সফট ভাষায় সতর্ক করলেন তিনি। বৃহস্পতিবার যুক্তরাজ্যের লন্ডন থেকে ভার্চুয়ালি ঢাকায় দলের বর্ধিত সভায় যুক্ত হয়ে তিনি এই কথা বলেন। বেলা 11টার দিকে জাতীয় সংসদ ভবনে এলডি হল প্রাঙ্গণে শুরু হয় বিএনপির বর্ধিত সভা। সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্য দিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তার রেকর্ড করা বক্তব্য সভায় প্রচার করা হয়। সভায় তারেক রহমান বলেন, বিভিন্ন সময় জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য জনমনে ইতিবাচক ধারণা সৃষ্টি করলেও এই নিয়ে কোনো উপদেষ্টার বিভ্রান্তিমূলক বক্তব্য মন্তব্য স্বাধীনতা প্রিয় গণতন্ত্রকামী জনগণের জন্য হতাশার কারণ হয়ে উঠেছে। অন্তর্বর্তী সরকারের প্রতি বিএনপি সহ গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক দলের নিঃশর্ত সমর্থন থাকলেও সরকার এখনো নিজেদের কর্ম পরিকল্পনার অগ্রাধিকার নির্ধারণ করতে পারছে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, সারা দেশে খুন, হত্যা, ধর্ষণ, চুরি, ছিনতাই, রাহাজানি বেড়েই চলেছে। বাজার সিন্ডিকেটের কবলে পড়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে, অর্থাৎ আইন শৃঙ্খলা দ্রব্যমূল্য এই পরিস্থিতিগুলোর প্রতি নজর সরকার যথাযথভাবে দেয়নি, সেই কথাটাই তিনি বলছেন। তারপরে যেটি হচ্ছে যে আগামী জাতীয় নির্বাচনে তার দল জনরায়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে গণহত্যাকারী মানবতা বিরোধী অপরাধীদের বিচারের মুখোমুখি করবে। তো মোট কথা সেই এটাই যে এখন নির্বাচনের ব্যাপারে ডক্টর মোহাম্মদ ইউনূস একটি কথা বলেছেন, আজকেই বলেছেন, বেশ জোরালোভাবেই তিনি বলেছেন যে চলতি বছরের শেষের দিকে নির্বাচন হবে। কিন্তু ওই যে নতুন যে রাজনৈতিক দল তার প্রতি যে একটি সমর্থন, সেই সমর্থনটা ভালোভাবে দেখছে না বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল। সুতরাং এ নিয়ে একটি ক্ষোভের সঞ্চার হয়েছে। যতটা সম্ভব ডক্টর মোহাম্মদ ইউনূস এবং অন্তর্বর্তী সরকারের কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত থাকা বা কোনো দল যাতে মনে না করে যে এটি সরকারি দল হিসেবে আত্মপ্রকাশ করেছে, এই বিষয়টি হয়তো নিশ্চিত হতে চায় বিএনপি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন জাতীয় নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদ ভবনের এলডি হলে আয়োজিত বর্ধিত সভায় এসব কথা বলেন তিনি। বিএনপির নেতাকর্মীদের ক্ষমতাচ্যুত সরকারের দোসরদের ষড়যন্ত্র থেকে সতর্ক থাকার দিক নির্দেশনা দেন তিনি। 5 আগস্টের পর দীর্ঘদিন সংগ্রাম, নিপীড়ন, নির্যাতনের শিকার দেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি বড় পরিসরে আয়োজন করল বর্ধিত সভার। প্রতি বছর এ সভা করার নিয়ম থাকলেও ক্ষমতাচ্যুত সরকারের বাধার মুখে 2018 সালের 4 ফেব্রুয়ারি শেষবারের মতো এ সভা করতে পেরেছিল বিএনপি। শিল্পোদ্যোক্তা ও মুক্তিযোদ্ধা আবুল বাশার মোশাররফ হোসেন। সকালে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভার্চুয়াল উপস্থিতিতে বর্ধিত সভা শুরু হয়। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার সংক্ষিপ্ত বক্তব্যে গণতন্ত্রকে দিগ্ভ্রান্ত করার জন্য দেশে বিদেশে নানা ষড়যন্ত্রের কথা উল্লেখ করে বলেন, দলের সুনাম যাতে নষ্ট না হয় সেজন্য নেতাকর্মীদের সচেতন থাকার আহ্বান জানান তিনি। একটি গোষ্ঠী বিভিন্নভাবে চক্রান্ত শুরু করেছে। ফ্যাসিস্ট শেখ হাসিনা বিদেশে গিয়ে তিনি সেই চেষ্টা করছেন এবং বাইরে থেকেও চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে দেশের অভ্যন্তরীণ অবস্থায়ও কিছু কিছু ব্যক্তি গোষ্ঠী তারা ভুল ব্যাখ্যা দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বক্তব্যের শুরুতেই তিনি বিএনপির দীর্ঘদিনের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আহত নিহত নেতাকর্মীদের স্মরণ করেন। জুলাই অভ্যুত্থানের বীরদের প্রতিও শ্রদ্ধা জানান তিনি। আমি বিশ্বাস করি যে দলে আপনাদের মতন ত্যাগী এবং সাহসী নেতাকর্মী রয়েছেন সেই দলকে কোনো স্বৈরাচারী দমিয়ে রাখতে পারে না।
তারেক রহমান অভিযোগ করেন, সংস্কার ও স্থানীয় সরকার নির্বাচনের ধোঁয়া তুলে ধূম্রজাল তৈরির অপচেষ্টা চলছে। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। নিরপেক্ষতা বজায় রেখে সুষ্ঠু নির্বাচনের পথে হাঁটার কথাও বলেন তিনি। সরকার যেখানে বাজার পরিস্থিতি কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারছে না, সেখানে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের নামে কেন দেশের পরিস্থিতি আরো ঘোলাটে করতে চাইছে, এটি জনগণের কাছে বোধগম্য নয়। গণহত্যাকারী, টাকা পাচারকারী, দুর্নীতিবাজ মাফিয়া চক্রকে পুনর্বাসন প্রক্রিয়া এই ফাঁদে বিএনপি পা দেবে না। তারেক রহমান বলেন, নিজেদের মধ্যে যাতে ঐক্য বিনষ্ট না হয় সেজন্য নেতাকর্মীদের সচেষ্ট থাকতে হবে। ক্ষমতাচ্যুত সরকারের দোসরদের ষড়যন্ত্র মোকাবেলায় কেউ দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। যারা দলের শৃঙ্খলা ভঙ্গের কারণ হবেন, ব্যক্তির চেয়ে দলের স্বার্থকে প্রাধান্য দিতে গিয়ে আমাকে বাধ্য হয়ে সাংগঠনিক ব্যবস্থা নিতে হয়েছে, নিতে হবে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ কিংবা দলের ইমেজ ক্ষুণ্ণ হয় এমন কোন কাজকে বিএনপি বিন্দুমাত্র প্রশ্রয় দেবে না। নাজিয়া আফরিন, এটি নিউজ, ঢাকা। তো প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা সবাই দেখেছেন, ভিডিওটি দেখে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করি সারা দেশে যে পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতা যে ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা পাই সেগুলো আপনার মাঝে বিভিন্নভাবে তুলে ধরার চেষ্টা করি। এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত নাই। অবশ্যই ভালো লাগবে, অবশ্যই শেয়ার করে দেবেন। চ্যানেল নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এরকম ফান চলা করতে সবার আগে পেতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ।